হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর আজকের এই ক্লাসে আমরা জানব বৃত্তের ছেদক, বৃত্তের স্পর্শক এবং স্পর্শক বিষয়ক কিছু অনুসিদ্ধান্ত নিয়ে। তাই আজকের ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আরেকটা কথা বলে রাখি, বৃত্তের ধারণা রিলেটেড একটি ক্লাস আমি পূর্বে নিয়েছিলাম, এছাড়াও আরও কয়েকটি ক্লাস পূর্বে নেওয়া হয়েছিল। সেই ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে অবশ্যই উপকৃত হবেন বলে আমি মনে করি। তো চলে যাওয়া যাক আজকের ক্লাসের মূল পর্বে। প্রথমে আমরা জেনে নিই বৃত্তের ছেদক এবং স্পর্শক কাকে বলে। যে ছেদক কাকে বলে, প্রথমে আমরা জেনে নিই একটি বৃত্তের ছেদক। অর্থাৎ যদি একই সমতলে, যেমন এটা দেখতে পাচ্ছেন, এটা কি একটা সমতল, একই সমতলে একটি বৃত্ত এবং একটি সরলরেখা, কি এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন, একটি বৃত্ত এবং একটি সরলরেখা, এই দুইটি কি একই সমতলে অবস্থান করছে। এই একটি বৃত্ত এবং একটি সরলরেখা যদি কি করে, এই যে বৃত্ত এই সরলরেখাটিকে কি করছে, দুইটি বিন্দুতে ছেদ করছে। এই যে এ আর এখানে একটি বিন্দু, এই বিন্দুটি ধরলাম বি। এই যে বৃত্ত এই সরলরেখাটিকে দুটি বিন্দুতে ছেদ করলে এই সরলরেখাটি হবে এই বৃত্তটির ছেদক। যদি একই সমতলে একটি বৃত্ত এবং একটি সরলরেখা যদি অবস্থান করে এবং এই বৃত্তটি যদি সরলরেখাটিকে দুটি বিন্দুতে ছেদ করে, তাহলে এই সরলরেখাটিকে বলা হবে এই বৃত্তের ছেদক। ঠিক আছে। কিন্তু যদি এখানে আরেকটি সরলরেখা কল্পনা করি, যদি কি একটি সরলরেখা এবং একটি বৃত্ত একই সমতলে অবস্থান করে, কিন্তু এই বৃত্তটি ওই সরলরেখাটিকে শুধুমাত্র একটি বিন্দুতে ছেদ করে, তাহলে এই সরলরেখাটিকে বলা হবে ওই বৃত্তের স্পর্শক। কি বুঝতে পেরেছেন? এখানে দেখেন, এই যে এখানে সরলরেখা, এখানে এই সরলরেখাটি কি এক্স ওয়াই, এটি দিলাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, হ্যাঁ নাম দিলাম জাস্ট, ঠিক আছে। যদি এই যে সরলরেখাটিকে এক্স ওয়াই সরলরেখাটিকে কি করছে, এই যে বৃত্তটি যার কেন্দ্র ধরে নিলাম ও, এই বৃত্তটি কি করছে, দুটি বিন্দুতে ছেদ করেছে এ এবং বি। যেহেতু দুটি বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমরা এই যে সরলরেখাটি এক্স ওয়াই সরলরেখাটিকে আমরা কি বলতে পারি, এই বৃত্তের ছেদক। আবার এখানে দেখেন আরেকটি সরলরেখা একই সমতলে অবস্থান করে এই বৃত্ত এবং এই সরলরেখাটিকে, কিন্তু এই বৃত্তটি কি করেছে, এই যে সরলরেখাটিকে একটি বিন্দুতে ছেদ করেছে। যেহেতু একটি বিন্দুতে, অর্থাৎ যদি একটি বিন্দুতে ছেদ করে, তাহলে এই সরলরেখাটিকে বলবো কি এই বৃত্তের স্পর্শক। তাহলে আমরা ছেদক এবং স্পর্শক কাকে বলে, বৃত্তের স্পর্শক কাকে বলে সেটা আমরা জানলাম। এখন আমরা জানব সাধারণ স্পর্শক দিয়ে। কি সাধারণ স্পর্শক কাকে বলে, ঠিক আছে। এখন সাধারণ স্পর্শক হলো কি, যে একটি সরলরেখা, একটি মাত্র সরলরেখা যদি দুটি বৃত্তের স্পর্শক হয়, এই যে এটাও একটা কি বৃত্ত, এটাও একটা বৃত্ত, আর এখানে ধরে নিলাম এই যে একটি সরলরেখা, ঠিক আছে। অর্থাৎ একটি সরলরেখা যদি দুটি বৃত্তের স্পর্শক হয়, তাহলে এই যে সরলরেখাটি, এই সরলরেখাটিকে বলা হবে কি ওই বৃত্ত দুটির সাধারণ স্পর্শক। তাহলে কি এখানে এই যে এ বি সরলরেখাটি যেটা কি করছে, এই বৃত্ত দুটিকে ধরলাম সি বিন্দুতে ছেদ করেছে, এরও সি বিন্দু, এরও সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কি বলতে পারবো, যে এ বি হচ্ছে কি, এই এ বি হচ্ছে এই
এই যে বৃত্ত, হ্যাঁ, এই সার্কেল 1, C1 দিলাম এই বৃত্তের নাম, আর C2 দিলাম এই বৃত্তের নাম। তাহলে এ বিকে আমরা C1 C2 এর কি সাধারণ স্পর্শক বলতে পারি। আবার এখানে দেখেন, এই যে এটা একটা বৃত্ত C1, এটাকে দিলাম আমি C3। এই যদি এমন একটি সরলরেখা হয় যেটা কি করছে, যেটা এই যে C1 এই বৃত্তটিকেও কি একটি বিন্দুতে ছেদ করেছে, আবার কি এই C3 বৃত্তটিকেও কি করে একটি বিন্দুতে ছেদ করে। তাহলেও আমরা বলতে পারি, যদি আমি এটার নাম দিই এ বি, তাহলেও বলতে পারি কি এ বি হচ্ছে C1 C3 এই বৃত্ত দুটির সাধারণ স্পর্শক। তাহলে আমরা এখান থেকে কি জানলাম, যে বৃত্তের ছেদক এবং স্পর্শক কাকে বলে। আবার জানলাম কি দুটি বৃত্তের সাধারণ স্পর্শক কাকে বলা হয়। এখন আমরা স্পর্শক বিষয়ক অনুসিদ্ধান্তগুলো নিয়ে, অর্থাৎ স্পর্শক বিষয়ক যে অনুসিদ্ধান্ত সেগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা বৃত্তের স্পর্শক বিষয়ক অনুসিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করব। অনুসিদ্ধান্ত 1 কি বলছে, একটি বৃত্ত ও একটি সরলরেখার সর্বাধিক দুটি ছেদবিন্দু থাকতে পারে। যে একই সমতলে অবস্থান করছে এমন একটি বৃত্ত এবং একটি সরলরেখার সর্বাধিক দুটি ছেদবিন্দু থাকতে পারে। যেমন কি সর্বাধিক দুটির কথা বলছে কিন্তু, ঠিক আছে। এটা একটা যদি বৃত্ত হয়, আবার যদি আমি ধরি যে এটি একটি সরলরেখা, এবি, এটা একটা বৃত্ত, তো সার্কেল 1, ঠিক আছে, যার কেন্দ্র হচ্ছে ও। আর একটি সরলরেখা হচ্ছে কি এবি। এই বৃত্তটিকে কোথায় ছেদ করেছে, এই বিন্দুতে, নাম দিলাম সি। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটি বৃত্ত ও একটি সরলরেখার ছেদবিন্দু এখানে কয়টি, একটি। কিন্তু এই সরলরেখাটি যদি এই সি বিন্দু দিয়ে না গিয়ে এদিক দিয়ে যায়, তাহলে ছেদবিন্দু কয়টি হচ্ছে, দুটি, তাই না। ধরে নিলাম এটা হচ্ছে এক্স, আর এই বিন্দুটির নাম দিলাম আমরা ওয়াই। আবার এটি যদি এদিক দিয়ে যায়, তাহলেও ছেদবিন্দু কয়টি, দুটি। ধরে নিলাম এটা এল, এই বিন্দুর নাম দিলাম এম। তাহলে কি দেখেন, যে দিক দিয়ে যাক সর্বোচ্চ ছেদবিন্দু কয়টি হতে পারে, দুটি থাকতে পারে। একটি বৃত্ত ও একটি সরলরেখার সর্বাধিক দুটি ছেদবিন্দু থাকতে পারে, সেটা আমরা অনুসিদ্ধান্ত 1 দ্বারা জানলাম। এখন অনুসিদ্ধান্ত 2 নিয়ে আলোচনা করি। কি বলছে এখানে, বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক আঁকা যায়। এই যে এখানে দেখালাম, এই যে এখানে একটি বিন্দু, যে কোনো বিন্দুতে শুধুমাত্র একটি স্পর্শক আঁকা যাবে। আমরা কি জানি, যে একই সমতলে অবস্থান করে এমন একটি বৃত্ত এবং সরলরেখা, এই দুটি ছেদবিন্দু যদি একটি হয়, তাহলে আমরা কি বলতে পারি, এই সরলরেখাটিকে কি বলা হয়, স্পর্শক বলা হয়, তাই না। আর যদি দুটি বিন্দুতে, একটি বৃত্ত একটি সরলরেখা যদি দুটি বিন্দুতে ছেদ করে, তাহলে ওই সরলরেখাটিকে কি বলা হয়, ছেদক বলা হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে এটা কি, এটা একটা ছেদক, এটাও একটি ছেদক। কিন্তু এটা কি, যেহেতু এই বৃত্তটি কি এই সরলরেখার একটি বিন্দুতে ছেদ করেছে, তাহলে সেটাকে আমরা কি বলি, স্পর্শক বলি, তাই না। এটা আমরা সংজ্ঞা অনুসারে জেনেছিলাম। তাহলে বৃত্তের কোনো বিন্দুতে কয়টি স্পর্শক থাকতে পারে, কোনো বিন্দুতে শুধুমাত্র
একটি স্পর্শক থাকবে, ঠিক আছে? তাহলে কি এ বি একটি স্পর্শক। যদি আমরা সি বিন্দুতে কল্পনা করি তাহলে কি সি বিন্দু দিয়ে যায় এই সরলরেখাটি, তাহলে হচ্ছে কি এ বি হবে সি বিন্দুতে এই বৃত্তের একটি স্পর্শক, এটার নাম দিলাম C1। আবার যদি এখানে একটি এই বিন্দুর কথা ভাবি, এই বিন্দুর নাম দিলাম L, তাহলে এখানে আমরা কয়টি স্পর্শক পাবো? কেবলমাত্র একটি পাবো, ঠিক আছে? এটা হলো অনুসিদ্ধান্ত 2। তারপর অনুসিদ্ধান্ত 3 দেখি। অনুসিদ্ধান্ত 3 কি বলছে? বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, হ্যাঁ এটা একটা বৃত্ত, এই বৃত্তর নাম দিলাম কি C1, ঠিক আছে? কেন্দ্র দিলাম ও। এখানে একটি বিন্দু, এই পরিধির উপরে একটি বিন্দু ধরি এ, তাহলে এই এ বিন্দুতে আমরা স্পর্শক হ্যাঁ স্পর্শক আঁকলাম সি বিসি, ঠিক আছে? কোথায়? এই বিন্দুতে। এখন বলছি কি বৃত্তের যে কোনো বিন্দুতে, বিন্দু ধরলাম এ, এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী, এই যে স্পর্শ বিন্দুগামী মানে কি, এই যে স্পর্শ, এই বিন্দু দিয়ে স্পর্শক পেয়েছি, তাই না? তাহলে কি এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, হ্যাঁ এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, তার মানে কি এই স্পর্শকটা হবে এই ব্যাসার্ধের উপর কি, এটা হচ্ছে কি ব্যাসার্ধ, তাই না? এই ব্যাসার্ধ এই স্পর্শক, এটা হচ্ছে স্পর্শক, এই সি বিসি স্পর্শকটা কি হবে? এই যে ও এ ব্যাসার্ধের উপর কি হবে লম্ব, তার মানে এই কোণটা হবে কি 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। যদি যদি এমন হইতো যে এই বিন্দু দিয়ে স্পর্শকটা চলে গেছে, আবার এই বিন্দু গামী ব্যাসার্ধ হচ্ছে কি এটা, তাহলে কি হতো? একই, তাহলে হতো কি স্পর্শকটা হইতো এই ব্যাসার্ধের উপর লম্ব, তার মানে এই কোণটা হইতো কি 90 ডিগ্রি। যেহেতু আমরা কি জানি লম্ব মানে কি এক সমকোণ, এক সমকোণ মানে 90 ডিগ্রি, ঠিক আছে? অনুসিদ্ধান্ত 4 কি বলছে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের শুধুমাত্র দুটি স্পর্শক টানা যায়, ওই বিন্দু থেকে স্পর্শক বিন্দু দ্বয়ের দূরত্ব কি হয়? সমান হয়। স্পর্শক বিন্দু দ্বয়ের দূরত্ব সমান হয়। বলছে কি এই যে বাইরে একটি বিন্দু ধরে নিলাম এ, ঠিক আছে? আর এটা একটা কি বৃত্ত, বৃত্তর কেন্দ্র ধরলাম ও, এই বৃত্তটির নাম দিলাম C2, ঠিক আছে? জাস্ট একটি নাম দিলাম। এখন বলছে কি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, এই যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের শুধুমাত্র দুটি স্পর্শক আঁকা যায়, তার মানে এখান থেকে আমরা দুটি স্পর্শক আঁকতে পারবো, ঠিক আছে? এই বিন্দু থেকে কয়টি স্পর্শক আঁকতে পারবো? শুধুমাত্র দুটি স্পর্শক আঁকতে পারবো। ধরলাম এই বিন্দু দিয়ে গেছে, এই বিন্দু দিয়ে নাম দিলাম হচ্ছে কে। আবার এটা কি করবে? এদিক দিয়ে গেল, দিলাম এখানে ছেদ করেছে, এই বিন্দুর নাম দিলাম এল। তাহলে আমরা কি বলতে পারি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের শুধুমাত্র দুটি স্পর্শক টানা যায় এবং ওই যে বিন্দু দুটি, হ্যাঁ ওই বিন্দু থেকে এই যে স্পর্শক বিন্দুদের দূরত্ব কী হবে? সমান হবে। অর্থাৎ এই যে এ থেকে কে এর দূরত্ব এবং এ থেকে এল এর দূরত্ব কী হবে? এই দুটি সমান হবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। আজকে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাস নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন। বিবি ম্যাথ একাডেমি অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্যই চেষ্টা করে এবং ভালো কিছু দিতেই বদ্ধপরিকর। আপনারা পাশে থাকবেন, অবশ্যই বিবি ম্যাথ একাডেমি আপনাদেরকে ভালো কিছু দেবে বলে আশা রাখছি। তো আবার দেখা হবে নতুন অন্য কোনো
ক্লাসে। তো তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরীক্ষার প্রিপারেশন ভালোভাবে নেবেন, তাহলেই কেবলমাত্র আপনার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।